কে অপমান করায় পরশুরাম আরাধ্যাকে উচিত শিক্ষা দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় সেলিব্রিটি মেয়েকে বলছে, দেখো পরশুরাম সব জায়গায় তো তোমাকে বাঁচাতে আসবে না, তাই না? তাই সাবধানে যায়। কর্ণেল চ্যাটার্জি বলতে থাকে, সেলিব্রিটির মৃত্যুও তো হতে পারে। তখন বলে, কি বলতে চাইছেন কি আপনি? আর তারপর দেখা যাবে এদিকে ফোন করে আবার পরশুরামকে ফোন করে তখন সমস্ত ঘটনা জানায়। সে মেয়েটি খুব বেশি ভয় পেয়ে যায়, কি করবে কিছুই যেন বুঝে উঠতে পারছে না। হ্যালো স্যার, উনি আমাকে চেট করে গিয়েছেন, উনি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছে। আর তখন দেখা যাবে পরশুরাম বলতে থাকে যে তুমি সেফ থাকো, তুমি চিন্তা মুক্ত থাকো, ও কিচ্ছু করতে পারবে না। বুঝতে পেরেছো তো? আর সবকিছু পরশুরামের হাতে ছিল। আর এই কমন ম্যান পরশুরামের হাতে প্রহার আর চেম্বার। আপনি আমার উপর নির্ভর করতে পারেন, আপনার কিচ্ছু হবে না, কিছু করতে পারবে না। ফোনটা কেটে দেয়। অন্যদিকে দেখা যাবে আরাধ্যার মা বলে, যা হওয়ার তো হয়ে গিয়েছে, সর্বনাশ হয়েছে, আমার মেয়েটার সংসারটা ভেঙে গিয়েছে, আমার সংসার ভেঙে গিয়েছে। আর তখন থেকে বলতে থাকে, আমার মেয়েটা ঘরে বসে কাঁদছে, পর প্রথম পুজো ওর, আর ওর বর কিনা জেলে, কাবির জেলে, এখানে বসে ঝগড়া করছো তোমরা। আর বলে, আর জিৎ জিৎ তুমি তুমি তোমার মেয়ের এই অবস্থা, আর তুমি কি না ওদের হয়ে কথা বলছো? তুমি দাদাকে বলছো তটিনীর পাশে গিয়ে দাঁড়াতে। আর আমার মেয়ের কি হবে? আমার মেয়ের কি হবে বলো জিৎ, বলো। আর তখন জিৎ মুখার্জি খুব রেগে যায় আর বলে, জিৎ করো না, প্লিজ প্লিজ, শান্ত হও দীপালি। আর তখন দেখা যাবে যে আরাধ্যাকে নিয়ে আমি চিন্তা করি। হ্যাঁ, আমার মেয়েও, আমি ডিসাইড করেছি ওর ডিভোর্সটা হবে, মানে হতে হবে। অন্য জায়গায় ওকে আমি বিয়ে দিব, তুমি চিন্তা করো না। আর তখন বলে, একটা মেয়ের ভালোবাসা তুমি বুঝবে? হ্যাঁ, তুমি বুঝতে পারবে? তোমরা বুঝো মেয়েদের ভালোবাসা? বুঝো তোমরা? ভালোবাসে, কাবিরকে ভালোবাসো। ওর ভালোবাসা তোমার পোশাক নয় যে যখন তখন তুমি পাল্টে ফেলবে, আজ একে আর অন্যদিন আরেকজনকে। বোঝার চেষ্টা করো, তুমি বোঝার চেষ্টা করো জিৎ, বোঝার চেষ্টা করো। এই বলে কাঁদতে থাকে আর বলে, ওর ভালোবাসা একটু হলেও বোঝার চেষ্টা করো। তখন এদিকে দেখা যাবে সবটাই দেখতে থাকে তটিনীর মা। তারপর দেখা যায় আরাধ্যার মা বলতে থাকে, ও তো তোমার নিজের মেয়ে, যতই হোক তোমার নিজের মেয়ে। তখন আরাধ্যার বোন বলছে, মাম্মি কেঁদো না প্লিজ। আর তখন বলে, জেঠু কিছু একটা করুন প্লিজ, কিছু একটা করুন। সেখানে দেখা যাবে বাবিল এসে তখন বলে, কিচ্ছু করার না। আর বলে, মানে? আর তখন বলে, মানে উচ্চ আদালতে গেছে কর্ণেল চ্যাটার্জির বেল পেয়ে যেতে পারে কাবির। আর তখন আরাধ্যা এই কথা শুনে খুশি হয়ে যায় আর বলে, কাবির বেল পাবে তো? আর তারপর দেখা যাবে আরাধ্যার মাও খুব খুশি হয় আর বাবিলের কাছে এসে বলতে থাকে, ও সত্যি বেলটা পেয়ে যাবে তো? বাবিল বলে, হ্যাঁ পেয়ে যেতে পারে, উচ্চ আদালতে যেহেতু গিয়েছে তাহলে পেয়ে যাবে। আর তখন দেখা যাবে নন্দিনীর কাছে যায় বাবিল, গিয়ে তখন বলতে থাকে যে তবে তবে বিপদে আছে কিন্তু এখন বিনা কোম্পানির এজেন্ট, ওই কমিশন। তখন বলে, প্রথম গুলিটা হয়তো বা তার স্ত্রী মানে সইমতো লাগেনি, তার জন্য হয়তো বা বেঁচে গিয়েছে, কিন্তু পরে গুলিটা কিন্তু মিস হবে না, সেটা কিন্তু লেগে যাবে, সেটাতে কিন্তু নাও বাঁচতে পারে। কথাটা শুনে অবাক হয়ে যায়। আর তখন নন্দিনী মুখার্জি হেসে দিয়ে বলতে থাকে যে আইন আছে। বাবিল তখন বলে, জানি তো, কিন্তু এই সমাজে তারাই টিকে থাকে যাদের কাছে পাওয়ার আছে তাকেই সবাই বাপ বলে ডাকে। দেখা যাবে তটিনীকে যে গুলি করা হয়েছিল সেই কথাগুলোই ভাবতে থাকে এদিকে তটিনী বসে বসে। আর তারপর দেখা যায় সবশেষে সবকিছু কল্পনার শেষে তটিনীর কাছে একটা ফোন আসে। আর তখন ফোনটা রিসিভ করে তটিনী, করেছে কর্ণেল চ্যাটার্জি। আর তখন বলে, কর্ণেল চ্যাটার্জি বলছি। আর তখন লিখে বলতে থাকে যে বলুন। আর তারপর বলে, মুখ খোলো না তুমি, মুখ খোলো না তটিনী, এখন আমরা আত্মীয়, কেন বুঝতে পারছো না? তোমাদের বাড়ির মেয়ে, আমার বাড়ির এখন বউ, এখনো ছিন্ন হয়ে যায়নি, তুমি কেন বুঝতে পারছো না? তাই বলছি তুমি মুখ খোলো না, মুখ খুললে ভীমরোলের চাকে ঘা পড়বে, তোমরা কেউ বাঁচবে না, সব কিছু তো তোমরা জানো না। আর তখন তটিনী বলে, আমি সব জানি আমি। তারপর বলে, কি সব জানো তুমি? আর তখন বলে, কি জানেন তো, আমার স্বামী একটা বিনা কোম্পানির সামান্য কোম্পানির এজেন্ট, তার উপার্জনে না খুব টেনে টুনে সংসারটা চলতো, বুঝতে পারছেন তো?
তাই আমি ভাবলাম যে আমি যদি আমার স্বামীর পাশে একটু দাঁড়াতে পারি, আমি যদি কিছু উপার্জন করে আমার সংসারের জন্য আনতে পারি, তখনই আমি এনজিওর বিজ্ঞাপনটা দেখি। আর সেই ইন্টারভিউটা দেখে আমি ওই বিজ্ঞাপনটা দেখেই ইন্টারভিউ দিতে যাই ইংলিশ পড়ানোর জন্য। বুঝতে পারছেন তো? আর তখন বলে আমি আসলে ইন্টারেস্ট হয়ে যাই। আর সেখান থেকে আমি ওখানে ছেলে মেয়েদেরকে না আমি ইংলিশ পড়াতাম, কিন্তু আমি ভাবতেও পারিনি সেই ভাষাটাকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। আমি ভাবতেই পারিনি। আর বলে আমার আমার মাত্র 8,000 টাকা ছিল, আমি ওটা দিয়ে বাসে করে যেতাম, অটোয় করে যেতাম। তো আমি চেয়েছিলাম যাতে করে একটু সংসারটা ভালো চালাতে পারি, আমরা যদি একটু ভালো চালাতে পারি। আর তখন বলে আমার স্বামীর পাশে দাঁড়ানোর জন্য, আমার সংসারটা যাতে একটু ভালো করে চালাতে পারি তার জন্যই আমি গিয়েছিলাম। আমার মতন হাজারো মেয়েরা দিন রাত পরিশ্রম করছে একটু ভালো থাকার জন্য, একটু ভালো করে সংসারটা চালানোর জন্য। আর আপনি আর আপনি কি করছেন? আপনি আমাদের ব্যবহার করছেন। আর তখন কর্ণ চ্যাটার্জি বলে কি বলতে চাইছো তুমি? তখন বলে আমি সব জানি মিস্টার কর্ণ চ্যাটার্জি, সেদিন নৌকো কারা ছিল, কিন্তু কেউ জানতো না যে সেই নৌকোয় আমিও ছিলাম। আর তখন বলে তটিনী? এরপর বলে হ্যাঁ জানি, আমি সবকিছু জানি। ওই এনজিওতে কি কি ঘটতো, কিভাবে অস্ত্র প্রশিক্ষণ চলতো সব জানি আমি। আর তখন বলে তটিনী, এরপর বলে চিৎকার করবেন না, আমি সবকিছু জানতাম, এমনকি আমিও সেখানে আপনাকেও দেখেছিলাম কর্ণ চ্যাটার্জি। আর তখন বলে আমি যদি মুখ খুলি আপনি শেষ হয়ে যাবেন, আপনাকে আমি দেখেছি মিস্টার কর্ণ চ্যাটার্জি। আর ঠিক সেদিন থেকে আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি খুঁজে বের করব যে এটা আসলে কি, এই র্যাকেটটা আসলে কি। আর তখন কর্ণ চ্যাটার্জি বলে এই নিয়ে মাথা কামানো তুমি বন্ধ করো তটিনী, না হলে তোমার লাশ পড়ে যাবে। তখন বলে চেষ্টা তো করেই ছিলেন, পেরেছেন কি? বেঁচে তো আছি আমি। আর তখন কর্ণ বলে তটিনী তুমি আমার কথা শোনো, তোমরা পারবে না, পারবে না, পাল্লা দিয়ে তোমরা পারবে না। তটিনী আমি তোমার মঙ্গলের জন্যই বলছি, দেখো তোমাদের পরিবারের সঙ্গে আমার পরিবারের একটা সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে, তাই আমি বলছি তুমি এর মধ্যে ঢুকবে না। আর তখন বলে আমি ঢুকবো, আমি ঢুকবো। আর তখন বলে যে সেদিন সেদিন মোট 14 জন নৌকোয় ছিল, আমরা যাত্রা শুরু করেছিলাম। আর বলে যে আমি শুধু এটাই জানতে চেয়েছিলাম যে নৌকোটা কোথায় পৌঁছবে, তারপর আমি ঠিক করেছিলাম থানায় গিয়ে সবটা জানিয়ে দিব। আর তখন বলে কিন্তু তার আগেই গুলি চলা শুরু হয়ে গেল, দুজনের গায়ে গুলি লাগলো, বাকিরা সবাই ঝাঁপ দিল, তখন আমিও ঝাঁপ দিলাম, তাই তো আমি বেঁচে গেলাম। আর বলে আমি সবটা জানি মিস্টার কর্ণ চ্যাটার্জি, সবটা জানি। আর তখন বলে আপনি আমাকে চিনতে পারেননি, কিন্তু আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি। আর তখন আরো বলতে থাকে যে ঠিক চিনতে পেরেছি, আর আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তটিনী গাঙ্গুলি হবে আপনার ধ্বংসের কারণ। এই বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে পরশুরাম এসে সবকিছু দেখতে থাকে, সবকিছু শোনে। আর তখন এদিকে কর্ণ চ্যাটার্জি চিৎকার করে নিজের সাথে নিজেই রাগ করতে থাকে আর বলে ভুল করছো তটিনী, তুমি ভুল করছো, তুমি আমার কথা না শুনে আরো বড় বেশি ভুল করছো, অনেক বড় বিপদে পড়ে যাবে তুমি, অনেক বড় বিপদে। আর তারপর দেখা যাবে অন্যদিকে পরশুরাম সবটাই দেখতে পায়, সবটাই শুনতে পায়। আর তখন তার স্ত্রীর উপর আরো শ্রদ্ধা বেড়ে যায়। আর তারপর দেখা যাবে বলতে থাকে আমি জানি তুমি সবকিছু জানো, তুমি সবকিছু জানো, আর এও জানি তোমার কোনো অপরাধ নেই, তুমি অপরাধ কোনো কাজ করতে পারো না তটিনী, আমি জানি তুমি আমার গৃহিণী। এই সমস্ত বলে থাকে। তারপর এদিকে দেখা যাবে আরাধ্যা সিঁদুর খেলবে, তার জন্য নিচে নেমে আসে, সবাই খুব বেশি খুশি থাকে। আরাধ্যার বাবা বলছে আরাধ্যা তুই কোথায় যাচ্ছিস এরকম ভাবে নতুন কনে সেজে? আর তখন বলে হ্যাঁ ড্যাডি, আজকে সিঁদুর খেলবো না? সিঁদুর খেলবো তো, মাকে ভাসাবো তো। আর বলে সিঁদুর খেলবি তুই? তুই কি পাগল হয়ে গিয়েছিস? তোর কি মাথাটা নষ্ট হয়ে গিয়েছে? আর তখন এই কথা শুনে চমকে যায়। আর তারপর বলে আরাধ্যার মা যে এতে পাগল হওয়ার কি আছে, তোমার মেয়ে বিবাহিতা, তার সিঁথিতে সিঁদুর আছে, আর সে সিঁদুর খেলবে, এটাই তো নিয়ম তাই না? মা দুর্গাকেও বরণ করবে, তারপর ও সিঁদুর খেলবে। আর তখন এই কথা শুনে রেগে যায় আরাধ্যার বাবা। আর তখন আরেকজন বলতে থাকে তো তোমার কি প্রবলেম হচ্ছে ড্যাডি, আমি তো বুঝতে পারছি না, তোমাকে এরকম চেঞ্জ লাগছে কেন, তুমি কেন এরভাবে বদলে যাচ্ছ ড্যাডি, কি সমস্যা হচ্ছে তুমি বলো? আর তখন বলে সমস্যা একটাই, সমস্যা একটাই আয়ুষী, তুমি ভালো করে বুঝে নাও, আমার একটাই সমস্যা। আর বলে কর্ণ চ্যাটার্জির ছেলে কাবির চ্যাটার্জির সাথে আমার মেয়ের কোনো সম্পর্কও থাকবে না,
আমি বলছি আমি থাকতে দেব না। এ কথা শুনে আরাধ্যা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে আরেকজন যে সেটা তুমি কেন ডিসাইড করছো? ও তো এখন অন্যবারের মেয়ে, ও তো বিবাহিত, তাই না? সেটা তো ওরাই ডিসাইড করবে। ও চ্যাটার্জির বাড়ির বউ। তখন জিৎ মুখার্জি রেগে যায় আর বলে, চুপ, একটা কথা বলবে না তুমি, চুপ। প্রার্থনা, তুমি বেশি কথা বলবে না, বুঝতে পেরেছো তো? ভুলে যেও না, ও আমার মেয়ে, ওর উপর আমার অধিকার আছে, সম্পূর্ণ অধিকার আছে। আর তারপর বলে, আচ্ছা, অনেক নাটক দেখেছি, নাটক বন্ধ করো আর গিয়ে চেঞ্জ করো। কোনো সিঁদুর খেলা হবে না, কোনো সিঁদুর খেলা হবে না। তোমার ডিভোর্স কেস নিয়ে এমনিতেই আমি মুভ করছি, আমি এমনিতেই মুভ করছি। তখন আরাধ্যা তার বাবার মুখের উপর বলে ওঠে, আমি সিঁদুর খেলবো। তখন আয়ুষী বলে, হ্যাঁ, ও সিঁদুর খেলবে। আরাধ্যা, আয় তো তুই আমার সাথে, এই বলে যেতে লাগে। আর তখনই দেখা যাবে জিৎ মুখার্জি রেগে যায়, রেগে গিয়ে আরাধ্যার হাত ধরে বলতে থাকে, ও সিঁদুর খেলবে না, ও খেলবে না, আমি তোকে বলছি তুই সিঁদুর খেলতে যাবি না, তুই সিঁদুর খেলতে যাবি না। আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে আবার হাতটা ছেড়ে দেয়। আর তখন এদিকে বলছে, যখন বারণ করছে তখন থাক না, সিঁদুর বা নাই খেললি। আর তখন আরাধ্যা বলে, ও তাহলে, তাহলে তুই তুই আমার জায়গায় থাকলে কি করতিস? আর তখন বলে, সিঁদুর খেলতিস না? সিঁদুর তো নিশ্চয়ই খেলতিস। আমি যে সেই লোকটাকে পাগলের মতো ভালোবাসি, তাকে আমি বিয়ে করেছি, আর সে এখন জেলে, বলে আমি সিঁদুর খেলবো না? আমি তার মঙ্গল কামনা করব না? এই বলে কাঁদতে থাকে। ভালোবাসি তাকে, তার জন্য আমি প্রার্থনা করব না? ওই যে যাকে বলে কি যেন বলে এটা। আর তখনই সেখানে কর্ণ চ্যাটার্জি আসে আর বলে, শীতেতে সিঁদুর সিঁদুর অক্ষয় থাকুক। আর তখনই কর্ণ চ্যাটার্জিকে দেখে সবাই চমকে যায় আর কর্ণ চ্যাটার্জির দিকে তাকিয়ে থাকে। তখন বলে, আপনি? আর তখন বলে, হ্যাঁ, আমি আমার পুত্রবধূকে নিয়ে বের হব। আর তখন কর্ণ চ্যাটার্জি বলে, সে কি, ও আমাদের বাড়িতে সিঁদুর খেলবে না? তখন কর্ণ চ্যাটার্জি বলে, না, আমার পুত্রবধূ আমাদের বাড়িতেই খেলবে। আর তখন আয়ুষী বলে, তাহলে ও কোথায় খেলবে? আর তখন বলে, ও তটিনী গাঙ্গুলির সাথে সিঁদুর খেলবে, সেখানেই খেলবে। তখন এই কথাটা শুনে সবাই চমকে যায়, অবাক হয়ে যায় আর বলে, এইটাও কি আপনার আরেকটা চাল? আর তখন সে কথা বললে তো নন্দিনীর দিকে তাকায়, তখন বলে, আপনার তো সবটাই কুবুদ্ধি। আর তখন দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, এই অ্যাডভোকেট, এই নন্দিনী মুখার্জি, তুমি একদম একদম সাবধানে কথা বলো, বুঝতে পেরেছো তো? আমি আমার পুত্রবধূকে এখান থেকে নিয়ে যেতে এসেছি সিঁদুর খেলানোর জন্য, তাতে কারো কোনো অবজেকশন থাকতে পারে না। আর তখন দেখা যাবে আরাধ্যাও চমকে যায়। আর তখন এদিকে জিৎ মুখার্জি বলে, মিস্টার কর্ণ চ্যাটার্জি, আমার আপত্তি আছে, আমার মেয়ে যাবে না, যে মেয়ে যাবে না কিছুতেই। আর তখন কর্ণ চ্যাটার্জি হাত জোর করে বলে, আপনি বাধা দিচ্ছেন কেন? ওর যদি সমস্যা থাকে, ও যদি কোনো সমস্যা থাকতে পারে তাহলে ও করতেই পারে, কিন্তু আপনি আপনি বাধা দেওয়ার কি? তখন বলে, আমি ওর বাবা। তখন কর্ণ চ্যাটার্জি বলে, তো আমিও তো ওর শ্বশুর মশাই, আমি ওকে নিয়ে যেতেই পারি। আরাধ্যা, তুমি চলো, চলো তুমি আরাধ্যা। আর তখন দেখা যাবে আরাধ্যা মা বলে, ও চলে যাবে মানে আমাদের বাড়িতে? আর তখন বলে, না, ও সিঁদুর এখানে খেলবে না, ও তটিনীর সঙ্গে সিঁদুর খেলবে, সেই বাড়িতে গিয়ে খেলবে। আর তখন এদিকে দেখা যাবে নন্দিনী মুখার্জি বলে, আচ্ছা, তটিনী সিঁদুর খেলবে, আপনি জানেন কি করে? আর তখন বলে, আমি জানি, সবকিছুই জানি, সব খবর আমাকে রাখতে হয়। আর তখন নন্দিনী বলে, হ্যাঁ, তা তো রাখতেই হবে, তাই না? তা অবশ্যই রাখতে হবে। আর তারপর বলতে থাকে, আচ্ছা আচ্ছা, কিছুই করছেন, এবার দেখবেন তো, এবার বাপ ছেলে একসঙ্গে কোর্টে উঠবেন। তখন কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি তাকায় আর বলে, ক্রিমিনালের কারণে উঠবেন। তখন কর্ণ চ্যাটার্জি রেগে গিয়ে ধমক দেয়। আর আরাধ্যা বলে, বর্দি ভাই, ভদ্রভাবে কথা বল, এই বাড়িতে যেন আমার শ্বশুর মশাইয়ের কোনো রকম ভাবে কোনো অসম্মান না হয়। আর তারপর বলে, ড্যাডি, ড্যাডি, ওকে বলে দাও কোনো রকম ভাবে যেন কোনো অসম্মান না হয়। মাম্মি, ওকে বলে দাও। বলে, ও কি কাউকে সম্মান দিতে পারে না? তো নিজের বাবাকে সম্মান দিতে পারেনি, ও আর অন্য কাউকে সম্মান দিতে কি পারবে? তখন দেখা যায় নন্দিনী রেগে গিয়ে বলে, আয়ুষী। আর তখন সবাই বলে, প্লিজ ঝগড়াঝাটি করিস না। আর তখন বলে, ঝগড়াঝাটি তো হবেই, কথাবার্তা তো অন্যরকম করে বলছে। জিৎ মুখার্জি বলে, আমি অনুরোধ করছি, আপনি ওকে নিয়ে যাবেন না। কর্ণ চ্যাটার্জি বলে, আমি ওকে নিয়ে যাব সিঁদুর খেলানোর জন্য,
ওকে নিয়ে যাব, ও তটিনীর সাথে খেলবে। আর তখন জিৎ মুখার্জি বলে, আপনার উদ্দেশ্য কি বলুন তো? আর তখন কর্ণ চ্যাটার্জি বলে, আমার উদ্দেশ্য একটাই, সেটা আপনি খুব ভালো করেই জানেন জিৎ মুখার্জি। আর তখন বলে, আচ্ছা আপনি এরকম ভাবে বিলাই সেজে আছেন কেন? কি চাইছেন আপনি? কি ব্যাপার? হ্যাঁ, আর আপনিও কিন্তু পার পাবেন না, যতই আপনি সাধু সাজুন, আপনি কিন্তু পার পাবেন না, বুঝতে পেরেছেন তো? আমার গায়ে যদি একটা আঁচড় লাগে না, তাহলে এই মুখার্জি কিন্তু ভিত লেগে যাবে, ধ্বংস হয়ে যাবে মুখার্জি পরিবার, মাথায় রাখবেন, বুঝতে পেরেছেন তো? আর তখন বলে, আরাধ্যা চলো, চলো আরাধ্যা এসো, এই বলে যেতে থাকে। জিৎ মুখার্জি আটকায় আর বলে, না আরাধ্যা তুই যাবি না, তুই যাবি না, তুই আমার কথাটা শোন মা, তুই যাবি না। তখন বলে, ও যাবে, ও যাবে, যেটা বলবে সেটাই হবে। আর তখন দেখা যাবে আরাধ্যার মা বলে, হ্যাঁ আমিও সেটাই বলছি, আমার মেয়ে সিঁদুর খেলবে। আর তখন বলে, ওর শ্বশুর মশাই যেখানে মনে করবেন সেখানেই নিয়ে যাবে, কারণ ও ওনার বাড়ির বউ। আর তখন দেখা যায় এ কথা শুনে তো জিৎ মুখার্জিও চমকে যায়। আর তখন নন্দিনী বলে, উনি উনি আরাধ্যার শ্বশুরবাড়ির লোক হিসেবে নিয়ে যাচ্ছেন না, উনি আরাধ্যাকে আবার ব্যবহার করছেন, কিন্তু সেটা আরাধ্যা বুঝতে পারছে না। আরাধ্যাকে তটিনীর সামনে নিয়ে গিয়ে কোনো একটা নাটক ঘটাবে, মানে কিছু একটা ঘটাবে। আর তখন কর্ণ চ্যাটার্জি বলে, আমার যা খুশি ঘটাই, আমি আমি সেটা পারি, তাই না? আমার পুত্রবধূকে আমি নিয়ে যাচ্ছি আমার সাথে, তাই না? কোনো আইন আটকাতে পারে না, ওর অধিকার রয়েছে, আমারও অধিকার রয়েছে, এটা মাথায় রেখো, এসো আরাধ্যা, এই বলে নিয়ে যেতে থাকে। আর তখন দেখা যায় জিৎ মুখার্জি আবারও তখন হাত জোর করে বলতে থাকে, প্লিজ মা তুই যাস না, তোর লাইফটা কিন্তু হেল হয়ে যাবে। আর তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, না, উচ্চ আদালতে মুভ করেছে আমার শ্বশুর মশাই, কাবির ঠিক ছাড়া পেয়ে যাবে। আর তখন বলে, তুমি চিন্তা করো না ড্যাডি, ঠিক ছাড়া পেয়ে যাবে, আমি তোমাকে বলেছিলাম না, আমি তোমাকে বলেছিলাম তো যে আমার সুখ যে খেয়েছে, সুখ যে খেয়েছে, আর আমার ঘরে যে আগুন লাগিয়েছে, তার সুখ আমিও কেড়ে নেব, আর ঘরেও আমি আগুন লাগাবো। কথাটা শুনে জিৎ মুখার্জি চমকে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন বলছে, কার কথা বলছে? আর তখন দেখা যাবে আরাধ্যা বলতে থাকে, আর ওই যে লোকটা শিবপ্রসাদ গাঙ্গার মুখে এমন কথা শুনে তো কর্ণ চ্যাটার্জি খুশি হয়ে যায়। আরাধ্যা বলে, চলুন বাবা। আর তখন বলে, হ্যাঁ। এরপর জিৎ মুখার্জি বলে, কোথায় যাচ্ছিস মা? আরাধ্যা, মা তুই যাস না, আমার কথা শোন। কিন্তু কোনো কথা না শুনলে সেখান থেকে চলে যায়। এদিকে বাবিল তখন বলে, আটকানো গেল না তো, ও শুনবে না, ও কারো কোনো কথাই শুনছে না। বড় প্ল্যান করা হচ্ছে, আর আমি শিওর যে এই প্ল্যানটাতে কর্ণ চ্যাটার্জি সফল হবেই। তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় সবাই। তারপর দেখা যাবে, অন্যদিকে দেখা যাবে পরশুরাম তটিনীর কাছে যায় কিছু কাপড় চোপড় নিয়ে। আর তখন তটিনীর দিকে তাকিয়ে থাকে। তটিনী বলে, কি হলো, কি করবে? আর তখন বলে, আপাতত আপাতত শাড়িটা পরাবো। আর তখন বলে, না না, না না, আমাকে পড়াতে হবে না, আমার খুব লজ্জা লাগে। আর তখন বলে, আরে লজ্জার কি আছে, একটু আগে তো স্নানটা আমিই করিয়ে দিলাম। আর বলে, আর আর কিসের লজ্জা বলো তো, কিসের লজ্জা, বর না? আর তখন তটিনী বলে, হ্যাঁ আমি জানি, আমার বর আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি, আমার বর আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা। তখন পরশুরাম বলে, বলছি কি আজ সিঁদুর খেলা আছে তো? আর তখন বলে, তুমি শাড়ি পরাতে পারবে? তখন বলে, ম্যাডাম হ্যাঁ অবশ্যই পারবো, আরে এত বছরে কতবার তোমাকে আমি শাড়ি পরতে দেখেছি, কতবার তোমাকে সিটি পিন লাগিয়ে দিয়েছি, চুল আঁচড়ে দিয়েছি, আর কত কিছুই দেখেছি, খেয়াল করেছি যে তুমি কিভাবে শাড়িটা পরাও। তাহলে খুব সুন্দর করেই তোমাকে আমি শাড়িটা পরাবো, খুব সুন্দর করে তোমাকে আমি সাজাবো, তারপর সিঁদুর খেলতে নিয়ে যাব। তটিনী তখন হাসতে থাকে। আর তখন বলে, চলো আসো, এই বলে তটিনীকে ওঠায়। তারপর তটিনী খুব খুশি হয়ে যায়। দেখা যাবে রেডি হয়ে সিঁদুর খেলতে গেলে, আর সেখানেই দেখা যাবে চলে আসে এদিকে আরাধ্যার শ্বশুরকে নিয়ে। আরাধ্যা তখন বলছে, জানিস তো আমি আজ সিঁদুর খেলবো, খুব আনন্দ করে সিঁদুর খেলবো, আমি খুব খুশি। আর তখন এমন কথা শুনে অবাক হয়ে যায় তটিনী। তোকে আমি শান্তিতে থাকতে দেব না, কিছুতেই শান্তিতে থাকতে দেব না, তোকে আমি ধ্বংস করে দিব, এই সিঁদুর খেলতে খেলতেই তোকে শেষ করে দিব। এমন কথা শুনে অবাক হয়ে যায়। আর বলে, আমি তো তোর বোন, তুই কি বলছিস এসব? আর বলে, আমিও তো তোর বোন ছিলাম, তুই কি ছেড়েছিস? সে ছাড়িসনি তো, আমার আমার স্বামীকে তুই জেলে পাঠিয়েছিস, আমি এখন সিঁদুর খেলছি, কিন্তু আমার স্বামী জেলে। আর তখন এমন কথা শুনে কান্না করতে থাকে। অন্যদিকে দেখে কি করতে হবে সেটা বলে দেয়। আর সৌরভ তখন বলতে থাকে, চিন্তা করিস না, টেনশন করিস না, আমি রেডি আছি, আর সবাই রেডি আছে, সবাই দেখবে সব দিকটা। আর তারপরে দিকে দেখা যাবে তটিনী
তটিনীর কথা শুনে আরাধ্যা বলে, আমি আমি তোর ছোট বোন ছিলাম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিসনি। আমি তোকে অনেকবার অনুরোধ করেছিলাম, আমার স্বামীকে জেলে পাঠিয়েছিস। আজ আমি সিঁদুর খেলবো, আজ একা, কিন্তু একা নই, আমি তোর সাথে খেলবো। আর তোদের সংসারটা জ্বালিয়ে পুড়ে দিব, তোদেরকে কোনোদিনও শান্তিতে থাকতে দেব না। এমন কথা শুনে আরাধ্যার কথা শুনে তটিনী অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে একটা লোক এসেছে, আর এদিকে সৌরভ সমস্তটাই দেখতে থাকে, আর তখন সব খোঁজ খবর সবকিছু জানিয়ে দেয় পরশুরামকে। দেখা যাবে তটিনীকে মারার জন্য প্ল্যান করতে থাকে, এই জন্য গাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসে। এবার যদি আরাধ্যাকে উচিত শিক্ষা দিয়ে দেয় পরশুরাম, তোমাদের